এবার যারা গল্প পাঠ করবেন তাদের সম্বন্ধে একটু করে বলবো আমি, আর তাদেরকে ডেকে নেব। তারা তাদের লেখা গল্পটি পাঠ করে শোনাবেন। প্রথমেই তো এবং আরেকটা কথা বলি, আমাকে এই যে মন আঙিনা টিম সঞ্চালনার দায়িত্ব দিয়েছেন, তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আর সবাইকে আবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে। প্রথমেই ডেকে নেব শ্যামলী মণ্ডলকে। তিনি লেখালেখির জগতে ওনার হাতেখড়ি হয়েছে কোভিডের সময় থেকেই। এরপর সকলের উৎসাহে নাটক লেখার প্রতি আগ্রহ বাড়ে। মন আঙিনা পত্রিকাতে ওনার লেখা কবিতা প্রথম প্রকাশিত হয়। আমি ডেকে নিচ্ছি, উনি এবার গল্প পাঠ শুরু করবেন। নমস্কার। নমস্কার। আমাকে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে? ধন্যবাদ আমাকে মন আঙিনায় আজকে অনুগল্প পাঠের জন্য আমন্ত্রণ জানানোর জন্য। আমি সবার কাছে কৃতজ্ঞ। মন আঙিনার সমস্ত সদস্য, দর্শক, শ্রোতা প্রত্যেককেই জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজকে গল্প পাঠের অনুষ্ঠান, সুতরাং আমি একটি স্বরচিত অনুগল্প পাঠ করছি। গল্পের নাম ভোলা ও ভলিনী। সকাল 10টাতেই খাঁচাওয়ালা গাড়ি আবাসনের লনে উপস্থিত ভলিনীকে নিয়ে যাওয়ার জন্য। ভলিনী আবাসনের একটি কুকুর। প্রায় বছর খানেক আগে ছোট বড় 9টি বাচ্চা সহ তাকে অন্যত্র ছেড়ে আসা হয়েছিল। ওদের ওপর অধিকাংশ আবাসিক ছিল বিরক্ত, কারণ ফ্ল্যাটের সামনে রাখা পাপোশ, জুতো সব মুখে করে নিয়ে গিয়ে শতচ্ছিন্ন করে দিত। রাতে সহপরিবারে কনসার্ট শুরু করে দেয়। কখনো আবার রাস্তার কুকুরদের সাথে চিৎকারের প্রতিযোগিতা শুরু করে। অনেকেরই ঘুম ভেঙে যায়। বয়স্ক লোক যারা আছেন, ঘুমের ওষুধ খেয়ে ঘুমন, তাদের ঘুম আসে না আর। সুতরাং আবাসের সকলে মিলে ঠিক করলো, সিদ্ধান্ত নিল যে সমস্ত বাচ্চা সহ ভলিনীকে অন্যত্র ছেড়ে আসা হবে। কেবলমাত্র একটা বাচ্চা, যার নাম ভোলা, তাকে রেখে দেয়া হবে। যেমন ভাবা তেমনি কাজ। ভোলা বেচারা দলছুট হয়ে একা একা মনমরা হয়ে বসে থাকে। মায়াবী চোখ মেলে সকলের মুখের দিকে তাকিয়ে থাকে। তখন আবাসনের সকলেই তার দিকে বিশেষ নজর দিল, আর ছোট ছেলে মেয়েরা ওর সাথে বন্ধুত্ব তৈরি করলো। আর ভোলাও সমস্ত জিনিসপত্র ছেঁড়াছুড়ি করা বন্ধ করে দিল। প্রায় 8-9 মাস পরে হঠাৎ দেখা গেল একটি গিলগিলে হাড় গিলগিলে কুকুরের সাথে ভোলা খেলা করছে এবং খুশিতে ডগমগ। কি ব্যাপার? এই কুকুরটা কোথা থেকে এলো? ভালো করে লক্ষ্য করে দেখা গেল ভোলার মা ভলিনী, সে এতদিন পরে ফিরে এসেছে। কিন্তু ভলিনীর চেহারা দেখে বাচ্চারা তাকে ভয় পায়। তাকে তাড়াতে গেলে সে বাচ্চাদের দিকে তেড়ে আসে। আবার অশান্তি শুরু হয়। একদিন রাজা নামের বছর 10-এর এক বাচ্চার দিকে ভলিনী তেড়ে আসে। সে দৌড়ে পালাতে গিয়ে পড়ে গিয়ে কপালে চোট পায়। রাজার বাবা প্রচন্ড রেগে যান। রাগারই কথা। তখন সমস্ত অভিভাবক মিলে সিদ্ধান্ত নিল ভলিনীকে আবার দ্বীপান্তরে পাঠানো হবে, যাতে সে আর ফিরে না আসতে পারে। তাই গাড়ির ব্যবস্থা হয়েছে। আবাসনের এক পশু চিকিৎসক সকলকে বোঝানোর চেষ্টা করেন, বাচ্চারা ভোলাকে এত ভালোবাসে, ওদের একটু বোঝানোর প্রয়োজন, যাতে ওরা ভলিনীকেও আদর করে ও ভালোবাসে। ভলিনীর শরীরের অবস্থা ভালো না, ওর যথেষ্ট ভালো খাবারের ও ওষুধের প্রয়োজন আছে। আর ভলিনীর থেকে কারো কোনো ক্ষতি হবে না,
দেখুন, ওর কানটা সামান্য কাটা রয়েছে, অর্থাৎ সব ধরনের প্রতিষেধক ও নির্বীজকরণ করা আছে। কিন্তু কেউ সে কথা মানতে রাজি নয়, তাই ভলিনীকে গাড়িতে তোলার ব্যবস্থা হচ্ছে। এদিকে রাজার দিদা বাথরুমে পড়ে ব্যথা পেয়েছেন, তাই তার মাকে দিদার কাছে যেতেই হবে। কিন্তু রাজা ভয় পাচ্ছে মাকে ছাড়া থাকতে। তার মা তাকে বুঝিয়ে বলে এই সময়টা তাকে মায়ের কাছে থাকতেই হবে, আর সে বিকেলের মধ্যেই ফিরে আসবে বলে সে বেরিয়ে যায়। নিচে হইচইয়ের আওয়াজ শুনে রাজা ব্যালকনিতে গিয়ে দেখে ভলিনীর মুখে একটা জাল পরানো, এবং তাকে গাড়ির পেছনে তুলে দরজা আটকে দেয়া হলো। রাজা তখন কি সব বিড়বিড় করতে করতে ছুটে নিচে নেমে দু হাত তুলে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়লো। গাড়ির ইঞ্জিনের গর্জন করতে শুরু করেছে। সকলে রে রে করে উঠল। পশু চিকিৎসক রাজাকে হাত ধরে টেনে নিতে গেলে সে হাঁটু জোড়ো করে করজোড়ে অনুরোধ করে ভলিনীকে বাঁচাতে। কাঁদতে কাঁদতে বলতে থাকে, মা ছাড়া বাচ্চা ভালো থাকে না, বাচ্চা ছাড়া মা ভালো থাকে না। সকলেই বিস্ময়ে বিমূঢ়। ভারী সুন্দর লাগলো, খুব সুন্দর, খুবই সুন্দর। মাতৃত্বের স্বাদ এবং মা সন্তানের সম্পর্কের এত সুন্দর একটা লেখা, সকলেরই নিশ্চয়ই ভালোই লেগেছে। এবার আমাদের এই এগিয়ে চলুক অনুষ্ঠান। দ্বিতীয় যার কথা বলবো, তিনি বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করছেন দীর্ঘকাল। বাংলাদেশের বহু পত্রিকায়ও লিখেছেন, পুরস্কৃত সম্বর্ধিত হয়েছেন বহু জায়গায়। তার প্রকাশিত 4টি কাব্যগ্রন্থ, 2টি কবিতার, একটি উপন্যাস ও একটি গল্প সংকলন। নাম সুজাতা সেনগুপ্ত। এবার উনি আসছেন, গল্প পাঠ করবেন। আছেন কি? উনি রয়েছেন? হ্যাঁ আছেন, আপনি একটু আনমিউট করুন সুজাতা দি। সুজাতা সেনগুপ্ত, শুনতে পাচ্ছি না কিন্তু। আপনি মিউটে আছেন, আপনি আনমিউট করুন। আমরা আমরা শুনতে শুনতে পাচ্ছি না সুজাতা দি, আপনি একটু আনমিউট করুন। উনি কি বুঝতে বুঝতে পারছেন? উনি কি আছেন? হ্যাঁ, উনি আছেন। দেখতে পাচ্ছি না আসলে। উনি হুম। ভিডিওটা অফ হয়ে গেছে। মাইক বলে মাইকের একটা চিহ্ন আছে, আপনি ওটাতে ক্লিক করুন। তাহলে আপনি কথা বললে আমরা শুনতে পাবো। হ্যাঁ, এবার আমরা শুনতে পাবো। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। আচ্ছা, আমাকে আমাকে যারা মোনাহিলার সবাই প্রত্যেককে আমি যারা আমাকে গল্প পাঠের একটা সুযোগ দিয়েছে। আমি দীর্ঘকাল লেখালেখি করেছি ঠিকই, কিন্তু ইদানিং নানা পরিস্থিতিতে আমি এখান থেকে অনেকটা সরেও এসেছি। কিন্তু এই হঠাৎ পরিস্থিতিতে নানা রকম ভাবেই আবার লেখার একটা আগ্রহ ইদানিং এই মোবাইলের জন্য একটু অনুভব করছিলাম। একটা ফিলিংস আসছিল, হ্যাঁ আমি একটু লিখতে পারি। হ্যাঁ, তো এই এখন এইখানে বর্তমানে একটা গল্প পাঠের সুযোগ দেওয়াতে আমি তো যথেষ্ট কৃতজ্ঞ। কারণ হয়তো আমি আমার সেই পুরোনো আমাকে হয়তো একটু ফিরে পেতে পারি। এটা একটা বিশাল সুযোগ, তার জন্য আমি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তা আমি আমার গল্প পাঠ শুরু করি।
হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি শুরু করুন। আচ্ছা, আমার গল্প নাম হচ্ছে গোধূলি শুধু জানে। শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলুন। আচ্ছা, গোধূলি শুধু জানে। হাত থেকে চায়ের কাপ ডিশ পড়তেই ঝমঝমিয়ে উঠলো আরতি। আবার ভাঙলি তো? না, তোকে দেখছি আর এখানে রাখা যাবে না। মিনমিন করে বৃতি। না গো মা, ডিশ ভাঙিনি, শুধু কাপটাই। বিরক্ত আরতি আর দাঁড়ায় না। বৃতি ভাঙা টুকরোগুলো কুড়িয়ে রান্নাঘরে যেতে গিয়ে দেখে চম্পক বারান্দায় দাঁড়িয়ে, চোখে শাসনের ছায়া। চম্পক বাবা মায়ের একমাত্র সন্তান, স্নাতক স্তরের ছাত্র। নবীন বয়সের উদারতা তার আছে, তাই প্রায় সর্বহারা মেয়েটির অসহায়তা তাকে মাঝে মাঝেই কষ্ট দেয়। এমনকি চুপিসারে গম্ভীর স্বল্পভাষী চম্পকের বৃত্তির জন্য মনের ভিতর আরেকটা মনও তৈরি হয়ে যায়। চম্পক দেখেছে মুখোমুখি হলেই যেন বৃত্তি পালাতে চায়। কেন? তাকে কি ভয় পায় কিংবা লজ্জা? মনে মনে হেসে ফেলে চম্পক। কয়েক বছর আগে দূরের হীন সম্পর্কের সূত্রে বৃত্তির এখানে আগমন। আরতির তখন এই কিশোরীকে মেয়ে ভাবার আবেগ ছিল, কিন্তু এখন আর নেই। সে এখন কাজের মেয়ে। এখন আরতি এটাও ভাবে এর পেছনে খরচ অনেক বেশি, তাই এমন লোক দরকার যার পেছনে খরচ কম হবে, থাকাথাকির ব্যাপারও থাকবে না। তাছাড়া উঠতি বয়সের মেয়ে রাখাও তো ঠিক না। এমন লোক অবশ্য তাড়াতাড়ি পাওয়াও গেল। সুতরাং এখন বৃত্তির বিদায়ের পালা। কিন্তু সে কোথায় যাবে? আরতি কিন্তু মানুষ হিসেবে খুব খারাপ না, তাই বৃত্তিকে একদম খোলা মাঠে ছেড়ে দিতে চায় না। তাই ওকে ঠাঁই দিতে পারে এমন একজন পাত্র তো জোগাড় করতেই হবে, একটা বিয়ের ব্যবস্থা তো করতেই হবে। এসব ব্যাপারে চম্পকের অবশ্য কোনো ভূমিকা নেই। তবুও কিসের টানে এক বিকেলে বৃত্তির চিলেকোঠায় চলে যায়। দেখে কত ছবি, এত সুন্দর আঁকে মেয়েটা, এত গুণ। মনের ভেতর এতদিনের চোরা স্রোত ঢেউ তুলে তাকে প্লাবিত করে দেয়। আপনি চম্পক ঘুরে দেখে বৃত্তি, তারপর হঠাৎ কাছে এসে হিড় হিড় করে টেনে ছাদে নিয়ে যায় নিজেকে। নিজেকে দেখিয়ে বলে, বৃত্তি, তুমি কিন্তু একা নও। পৃথিবীতে তোমার জন্য অন্তত এই মানুষটা আছে। যখনই চাইবে তখনই তুমি কিন্তু তাকে পাবে। বিস্মিত বৃত্তি কান্না ভেজা গলায় বলে, সত্যি? পড়ন্ত বেলার আকাশ দেখিয়ে চম্পক বলে, গোধূলি লগ্নে এই আমার শপথ। লাল আকাশ ওদের চোখে এখন স্বপ্নময়। শোনা গেল? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, শোনা গেছে। শোনা গেছে, সুন্দর শোনা গেছে। আচ্ছা আচ্ছা, সুচন্দ্রা ধন্যবাদ। দি, আমি তুমি আনমিউট করো নিজেকে, তুমি মিউটে আছো। মিউটে আছি, হ্যাঁ। বলছি যে খুব ভালো লাগলো, খুব সুন্দর পাঠ এবং গল্প দুটোই খুব সুন্দর। ভালোই অনুষ্ঠান এগোচ্ছে, আমরাও সমৃদ্ধ হচ্ছি। এবার যার এবার ডেকে নেবো রিনিকি ঘোষ, রিনিকি দিকে। রিনিকি দি আছো? হ্যাঁ, রিনিকি দি আছে। আচ্ছা, তাহলে আমি ডেকে নিচ্ছি রিনিকি দিকে। ছেলেবেলা থেকেই ছন্দের সঙ্গে তার মিতালি, লেখালেখি শুরু তখন থেকেই। এরপর স্কুল, কলেজ ও পুজোর বার্ষিক পত্রিকাতে লেখা ছাপার অক্ষরে সেজে উঠল। লেখালেখি চলতে থাকে নিয়মিত। প্রথম কাব্যগ্রন্থ কাব্য পঞ্চাশৎ প্রকাশিত হয় এবং পাঠকের যথেষ্ট ভালোবাসা পায় এই বইটি। এবার আমরা শুনবো রিনিকিদির গল্প।
আমি যদি মাঝখানে শুনতে তোমাদের অসুবিধা হয় আমাকে একটু অবশ্যই জানিও। সুচন্দ্রাকে আমি সকালে বলেছি আমার মানে গলার অবস্থা খুব খারাপ, মানে কাশি যখন তখন আসছে, তবু মানে ইচ্ছে হলো সবার সঙ্গে একবার দেখাও হবে। সেই আর ভালো ভালো গল্প শোনার লোকটাও ছাড়তে পারলাম না। দেখি যতটা পারি। সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন সব পাঠকদের এবং সব শ্রোতাদের। আমার গল্পের নাম, আমার লেখা গল্পটির নাম কুলুঙ্গি। কুলুঙ্গিতে তোলা ছিল অজস্র অনুগল্প। খরস্রোতা নদীর মতো জোয়ার ভাটার অমোঘ সত্যকে সঙ্গে নিয়ে পথ চলার উত্তেজক মুহূর্ত উপস্থিত। ক্ষীরোদা সুন্দরী দেবী রাত পোহালেই 100 বছরে পা দেবেন। ছেলে মেয়ে নাতি পুতি সবাইকে নিয়ে ভরা সংসার। তারা সবাই সাহেবি কায়দায় কেক কাটার জন্য তৈরি। দাদুর আমলের ঘড়িটার রাত 12টার ঢং ঢং আওয়াজের অপেক্ষা। অবশেষে সেই মুহূর্ত। 12টা বাজার সঙ্গে সঙ্গে হৈ হৈ করে ঢুকে পড়ল সবাই। হ্যাপি বার্থডের গানে গম গম করছিল ঘর। হলো কেক কাটা। আনন্দে পুরো পরিবেশটাই ভরপুর। কেক কাটা পর্ব সাঙ্গ হতেই সকালে কিভাবে জন্মদিন পালন করবে দিদুনের সেই নিয়ে বসে গেল সভা। আদরের বড় নাত বউ পায়েল পায়েসের দায়িত্ব নিয়ে নিল। বাকি সবাই যে যার মতো কাজ ভাগ করে নিল। সকাল হতেই বাড়ির বড় বৌমা অন্তরা মন্দিরে পুজো দিয়ে ফিরে এসেই কোমর বেঁধে লেগে পড়ল রান্নাঘরের তদারকিতে। সবাই হাতে হাত লাগিয়ে নিয়ম মেনে রান্না করলো। এবার যত্ন করে পরিবেশন। এই বয়সে কি আর এত খেতে পারেন? তাও সুন্দর করে থালা সাজিয়ে ক্ষীরোদা দেবীকে বসানো হলো। নাতি নাতনিরা ক্যামেরা নিয়ে তৈরি। এত আয়োজন, এত আদরে আপ্লুত ক্ষীরোদা দেবী। সকলের মন রাখতে সব রকম পদ চেখে দেখলেন। খুব তৃপ্তি করে সামান্য পায়েসও খেলেন। সবশেষে বড় নাতি নয়নকে বললেন, আর যদি না থাকি আগামী বছর, আমার সারা জীবনের জমানো সম্পদ তোমাদের হাতে তুলে দেব। কেউ কিছু আন্দাজ করতে পারছিল না কিসের কথা উনি বলছেন। বড় নাতিকে বললেন, কুলুঙ্গিতে একটি হাত বাক্স আছে, ওটা নিয়ে এসো। সকলে উদগ্রীব কি না কি পাবে। বাক্স থেকে বেরোলো একটি মলাট দেওয়া খাতা, যাতে ক্ষীরোদা দেবীর জীবনের খুঁটিনাটি অভিজ্ঞতা গুছিয়ে লিখে রাখা। দেশের স্বাধীনতা, মন্বন্তর, বন্যা, ঝড়, জল, দাঙ্গা, মারপিট সব কিছুর প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি। প্রতিটি অভিজ্ঞতার নিপুণ হাতে সংরক্ষণ করেছেন, অথচ কেউ এতটুকুও টেরও পায়নি। ওনার যে প্রতিভা কোথায় যে লুকিয়ে রেখেছিলেন, সবাই একেবারে হতবাক। অথচ সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলেছেন আজও। আদরের বড় নাতি সবার সামনে বলল, আমি কথা দিচ্ছি দিদুন, তোমার এই অমূল্য সম্পত্তির যথাযোগ্য সম্মান দেব আমি। ছাপার অক্ষরে স্মরণীয় হয়ে থাকবে তোমার টুকরো টুকরো আবেগে মোড়া অনুভূতি। বইটির নাম দেব কুলুঙ্গি। নামটা তোমার পছন্দ হয়েছে তো দিদুন? সকলে এই মহৎ প্রচেষ্টাকে সমর্থন করল। সকলে একে একে প্রণাম করল, দুহাত ভরে আশীর্বাদ করলেন সবাইকে। জন্মদিন পর্ব শেষ হয়ে গেল। আবার তো আরেকটি বছর। ধীরে ধীরে নিজের ঘরে গিয়ে ইজি চেয়ারে শুয়ে চোখ বুজে আজকের আনন্দ ঘন মুহূর্তগুলো উপভোগ করলেন। নমস্কার। শুনতে পেয়েছো তোমরা? হ্যাঁ, আমরা শুনতে পেয়েছি, বেশ ভালো লাগলো, পাঠও সুন্দর। সুচন্দ্রা দি তুমি মিউটে আছো। সঙ্গীতে রাখা যে জীবন ডায়েরি সত্যিই অসাধারণ। খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। এবার
আমরা তো 3টে গল্প শুনলাম, তার একটুখানি কথাবার্তা হোক সেটা নিয়ে। তো আমি সমালোচনা বলবো না, এটাকে আলোচনা বলাই ভালো। বেশ এই গল্পগুলো কার কিরকম লাগলো আমি ডেকে নেবো সুপ্রসা রায়কে, উনি একটু যদি বলেন এটা সম্পর্কে, যে এই গল্পগুলোতে কিরকম কি লাগলো, কেমন লাগলো আপনার অনুভূতি। হ্যাঁ, আপনাদের তিনজন গল্পকারকেই অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন জানাই। প্রথমবার এই গ্রুপে এসে গল্প পাঠ করলেন। 3টে গল্প আমি বলছি। প্রথম গল্প শ্যামলীর ভোলা এবং ভোলিনী। ওটা একদমই অনুগল্পের নিয়ম মেনে গল্পটা এগিয়েছে, আর অনুগল্পের নিয়ম একদম শেষে গিয়ে, বা ছোট গল্পেরও নিয়ম একদম শেষে গিয়ে তার মানে মূল্যায়ন করা যায়, বা সে যে মেসেজটা দিতে চাইছে অনুগল্পটি সেটি বোঝা যায়। এখানেও সেটা এসেছে যে আমরা অদ্ভুতভাবে ওর লেখার মধ্যে দেখলাম, শ্যামলীর এটা মুন্সিয়ানা লেখার মধ্যে, যে ওই রাজা ছেলেটি সে যখন মাকে ছাড়া কয়েক ঘন্টা তাকে থাকতে হচ্ছে, সেই সময় ও বুঝলো যে মা কি জিনিস। মা চলে গেলে কোনো সন্তান ভালো থাকতে পারে না। সেখানে ভলিনী চিরকালের মতো চলে যাবে, সেখানে ভলিনীও ভালো থাকবে না। ওদিকে ও শুনেছে দিদুন অসুস্থ বলে মাকে যেতে হয়েছে, অর্থাৎ মা অসুস্থ হলে যেমন সন্তানকে ছুটে যেতে হচ্ছে, আবার এদিকে মা চলে যাচ্ছে বলে সন্তানকেও সেই মায়ের অপেক্ষায় থাকতে হচ্ছে, এবং মা ছেড়ে থাকার যে কি কষ্ট সেটা সে অনুভব করছে, যেটা অনেক বড়রাও পারে না। মাকে সত্যি আমরাও জীবনে দেখেছি, মা না থাকলে আমরা মায়ের মূল্যটা আরো গভীরভাবে বুঝতে পারি, যে আমাদের জীবনে কি ছিল। সেখানে ওই ছেলেটি কয়েক ঘন্টার মধ্যে বুঝতে পারলো। এটা একটা দুর্দান্ত, এবং বড়দের জন্য তো বটেই, ছোটরাও এই গল্পটা পড়লে কিন্তু এই বিষয়টা জানতে পারবে। তো সেইখানেই ও বুঝতে পেরেছে বলেই ও ভলিনীকে আটকেছে, যে না, এখানে মাও ভালো থাকবে না, সন্তানও ভালো থাকবে না। এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, খুব গভীর, মানে একটা বার্তা সমাজের জন্য। এটা খুব গভীর, আমার খুব ভালো লেগেছে। তার পরের গল্পটা কি ছিল? সুজাতা সেনগুপ্তর গল্পটা আমাকে একটু কেউ বলে দেবে, কি যেন গল্পটা ছিল? গোধূলির। গোধূলি গোধূলি শুধু জানে, গোধূলি গোধূলি শুধু জানে। হ্যাঁ, এখানে লেখকের মুন্সিয়ানা আছে, সেই ইয়ে দিয়ে এগিয়েছে। কিন্তু গল্পের প্লট নিয়ে আমি বলবো যে প্রচুর লেখা হয়েছে, আর মানে যখনই এসেছে কাজের মেয়ে, কিশোরী, এবং বাড়িতে একটি তরুণ যুবক এবং উদারধর্মী একটি তরুণ যুবক, তখনই দুয়ে দুয়ে চার সবাই করতে পারে, পাঠকরা বা শ্রোতারা করে ফেলতে পারে। আমি অন্যরকম একটা শেষ আশা করছিলাম, তবে যেভাবে এগিয়েছে লেখার, মানে লেখকের মুন্সিয়ানা প্রমাণ হয়েছে। আর সেভাবে কিছু বার্তা বা কিছু, মানে আগে বহু হয়েছে বলে, এটা কিন্তু আমার একদম ব্যক্তিগত মতামত, কেউ এটা নিয়ে একটা ভীষণ রকম ইয়ে করবেন না, আমি আগেই বলে দিচ্ছি। আর তারপরে লাস্টে রিনিকি দি বললেন, এটাও একটা মানে একটি পরিবারের 3 পুরুষ মিলে, 3 প্রজন্ম মিলে একটা উৎসব পালন করছেন। এবং হ্যাঁ, সত্যি কথা, আমরা কিন্তু সব সময় আমাদের সব অভিজ্ঞতা, জীবনের প্রত্যেকটি অভিজ্ঞতা আমরা কিন্তু মনের কুলুঙ্গিতে তুলে রাখি। মনের কুলুঙ্গিতে আমাদের সমস্ত রকম শিক্ষা বলুন, প্রাপ্তি বলুন, অভিজ্ঞতা বলুন, সব কিছু কিন্তু আমরা মনের কুলুঙ্গিতে তুলে রাখি। আমার মনে হয়েছে রিনিকি দি তার লেখার মধ্যে দিয়ে এবং নামকরণের মধ্যে দিয়ে এটাই বোঝাতে চেয়েছেন বলে আমার মনে হয়েছে। সেই ক্ষেত্রে এটা খুব ভালো ভাবনা একটা। এইটুকুই আমার বলার। ধন্যবাদ। এবার আমি গৌর তালুকদার মহাশয়কে বলবো যে এই গল্প 3টি নিয়ে ওনার কিছু কথা যদি আমরা শুনতে পারি। নমস্কার।
আমি শুনলাম, খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা গল্পে এক একটা মানে একটা সন্দেশ, মানে একটা সংবাদ দেওয়া আছে, একটা বার্তা দেওয়া আছে, খুব ভালো লেগেছে। তবে প্রথম গল্পটা আমার মনে দাগ কেটেছে। আমি অবশ্যই বলবো, মা এবং সন্তানের মধ্যে যে বন্ধন, সেটা এখানে পুরোপুরি ফুটিয়ে তোলা হয়েছে। মানে একটা সন্তান যে তার মাকে ছেড়ে থাকতে পারে না, সেটা এখানে একটা বাচ্চা ছেলের মাধ্যমে এখানে দেখানো হয়েছে বা বোঝানো হয়েছে। দ্যাট ইজ এ গ্রেট মেসেজ টু ড্রোভিন। তো আমি বলবো যে প্রথম গল্পটা খুব ভালো লেগেছে। বাকি দুই গল্প ভালো, কিন্তু এই তিনটের মধ্যে আমার এই গল্পটা ভালো লেগেছে। দ্যাটস অল। থ্যাংক ইউ। আর আরেকটু যোগ করবো, রিন্দিকি ঘোষ যিনি লিখেছেন, ওটা তো একটা বেশ একটা ভালো একটা বার্তা আছে। সেটা হচ্ছে কি, যে একটা জিনিস মানে আমাদের পরিবারে যে একটা যখন একটা উৎসব হয়, সবাই মিলে সেটাকে যে একটা মানে কি বলবো, মানে ইয়ে করে, এনজয় করে, সেটা এখানে ফোটানো হয়েছে। এবং নাতি পুতিরা এত এত আনন্দিত, মানে ওর দিদিমার সেই 100 বছরের সেই শতবর্ষ পূরণের যে ইয়েটা, সেটা একটা মানে একটা বিরাট একটা ব্যাপার। তো এ তো খুব মানে একটা ভালো একটা মেসেজ আছে সবার কাছে, যে না একটা যে ওনার যে একটা দীর্ঘজীবী যে একটা জীবন, সেটার উপরে একটা বই উনি লিখবেন, এবং ওই বইটার নাম হবে কুলুঙ্গি। সেটা একটা ভালো বার্তা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা পরবর্তী পর্যায়ে যাচ্ছি। আমাদের আচ্ছা, চঞ্চল দাশগুপ্ত মহাশয় কি আছেন? হ্যাঁ আছে। আচ্ছা, এবার ওনার পালা আর কি। কলেজ জীবনে কবিতা লেখা দিয়ে সাহিত্য জগতে প্রবেশ, তারপর গদ্যে লেখালেখি। এই সময় সামাজিক ও সাংস্কৃতিক কাজে উনি যুক্ত হয়ে পড়েন। ঐকতান সাংস্কৃতিক সংস্থার সৃষ্টি ও পরিচালনা করেন। অন্যধারা সাহিত্য পত্রিকার সম্পাদনা করেন। ওনার দুটি গল্প গ্রন্থ প্রকাশিত হয়েছে, সে এক মানুষ এবং গোড়ের মাটি। আমি ডেকে নিচ্ছি চঞ্চল দাশগুপ্ত মহাশয়কে। ধন্যবাদ। গল্প। ধন্যবাদ মন আঙ্গিনা প্ল্যাটফর্মকে। আমি যখন শুরুতেই এই প্ল্যাটফর্মে ছিলাম, কিন্তু বহু অনুষ্ঠানে থাকতে পারিনি, তো আজকে খুব ভালো লাগছে। আমি সরাসরি গল্প পাঠে শুরু করি। আমার গল্পের নাম শ্রাবণ মাস। শোনা যাচ্ছে ঠিক মতো? আমার ফোনটা শোনা যাচ্ছে কি? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। আমার গল্পের নাম শ্রাবণ মাস। লাগোয়া বাড়িটা থেকে কানে এলো প্রেসার 100/71, কাল ছিল 120/77। পরেই দেখলাম 2 হুইলার বার করে লোকটি কোথায় যেন ছুটলো। দুদিন আগে বৃদ্ধা মাকে নার্সিংহোম থেকে ছাড়িয়ে এনেছিল। পাশের বাড়ির সাথে আমাদের খুব একটা কথাবার্তা নেই। এখন আমরা কেউ কারো খোঁজ রাখি না, বলা যায় রাখতে চাই না। ভদ্রলোকটির সাথে পথে ঘাটে দেখা হলে হাই হ্যালো করি। আমরা যে যার মতো হয়ে গেছি। কিন্তু আজ আমার মনটা কেমন অস্থির হয়ে উঠলো। বাজারে যেতে ইচ্ছা করলো না। ভাবলাম যাই ওদের বাড়িতে, খোঁজ নিয়ে আসি। কোনোদিন যাই না, আজ গেলে কি ভাববে। যাওয়া হলো না। বনানী চা নিয়ে এসে বলল, তুমি এরকম বসে আছো, বাজারে যাবে না? পাশের বাড়ির মাসিমার কিছু খবর পেলে? কেমন আছে? উনি তো অসুস্থ ছিলেন, আবার হয়তো বাড়াবাড়ি হয়েছে। আরে সেটাই তো জানতে চাইছি। তোমার এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। সংসারে কাজ করেই শেষ করতে পারি না, অন্যের খবর রাখবো কি করে? বনানী, আমরা কেন পাশের বাড়ির মানুষের খবর রাখি না? সবাই এরকম হয়ে গেছে। পাড়াতেও ফ্ল্যাট কালচার, কেউ কারো খবর রাখে না। আমি বারান্দায় পায়চারি করতে লাগলাম। ভদ্রলোককে আমার বাড়ির সামনে দিয়েই যেতে ফিরতে হবে। কিছুক্ষণ পর ভদ্রলোককে দেখেই আমি রাস্তায় নেমে এলাম। মাসিমা কেমন আছেন? ভদ্রলোক আমার মুখে তাকালো, বোধহয় একটু অবাক হলো। আমার মা হঠাৎ করে এরকম অসুস্থ হবার পর হাসপাতাল থেকে আর ফিরে আসেনি। ভদ্রলোক বললো এখন ঘুমোচ্ছে। মা শ্রাবণ মাস আসলেই বারবার অসুস্থ হয়। এই মাসটা আমার ট্রমার মধ্যে কাটে।
ডাক্তারবাবু বলেছেন আর কিছু করা যাবে না। আমার বাবা নকশাল করতেন। শ্রাবণ মাসে বাবাকে ওরা মানে ওর পুরনো দলের কমরেডরা তুলে নিয়ে গিয়ে গুলি করেছিল। তারপর থেকে মা আমি কোনো কথা বলতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। আমার বড়দির কথা মনে পড়লো, দিদি যে ওই দলটাই করতো। জেলের মধ্যেই বললাম কোনো প্রয়োজন হলে বলবেন। গল্প শেষ এখানে। অনেক ধন্যবাদ, ভালো লাগলো। সবাই খুব মন দিয়েই শুনছেন, বেশ অন্যরকম গল্প, ভালো লাগলো বেশ। আচ্ছা, তার আগে আমি দুজন যারা গল্প সম্বন্ধে বললেন, সুপ্রসা রায় এবং গৌর তালুকদার মহাশয়, দুজনকেই ধন্যবাদ জানাই। এবার পরের দেবাশিস দেব মহাশয় কি আছেন? আচ্ছা, এবার উনি পড়বেন গল্প। মূলত গল্প লেখক হলেও ওনার কবিতার বই প্রকাশ হয় এবং তুমি ও সবুজ স্বপ্নেরা নামে। এছাড়া আরো দুটি গল্পের বই, বিচ্ছিন্ন দ্বীপের ক্যানভাস ও কাক কাকা করলে অনেক কাক আসে লেখার জন্য সাহিত্য রত্ন সম্মান 2009, নির্মল কৃষ্ণ মুখার্জি স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি, ছোট পত্রিকা সমিতি স্মারক, অশনি সংকেত স্মারক পুরস্কার, আত্মদ্রোহ সাহিত্যকৃতি সম্মান 2016, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কম্পেন্ডিয়াম, নিউ দিল্লি থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেয়েছেন। কিন্নর দল আয়োজিত অনুগল্প প্রতিযোগিতায় সেরা গাল্পিক সম্মানে সম্মানিত হয়েছেন। এবার গল্প পড়বেন দেবাশিস দে মহাশয়। নমস্কার। মন আঙিনায় আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্প পড়ছি, গল্পের নাম টাকা। ট্রেনের শেষ কম্পার্টমেন্টের আগের কম্পার্টমেন্টে আমরা বসে। ট্রেনটা যাচ্ছিল বেশ ভালো স্পিডে। হঠাৎ কোনো একটা হল স্টেশনে দাঁড়ালো বেশ কিছুক্ষণ। জানলার সামনে এক ডাবওয়ালা। গেটে গিয়ে আমরা তিনজন ডাব কিনলাম। আমাদের সামনে জানলার ধারে যে ভদ্রলোক বসেছিলেন উনিও দেখি আমাদের সাইড করে দরজায় দাঁড়ালেন। বেশ কিছুক্ষণ দেখলেন, তারপর হঠাৎ গম্ভীর গলায় ডাবওয়ালাকে বললেন, মগের মুল্লুক পেয়েছো? 30 টাকা করে একটা ডাব, ডাকাতি করছো? দুটো ডাব দাও, 20 টাকা দেব। ডাবওয়ালা অনেক বোঝাবার চেষ্টা করলো। না বাবু, কি করে দেব, আজ অনেক দাম দিয়ে কিনেছি, একদম লাভ নেই, আপনি 2 টাকা নয় কম দেবেন? শুনে ভদ্রলোকের রুদ্র মূর্তি। দিবি না মানে? বেটা ছোট লোক, আমাদের টাকাগুলি চুরি করছিস, লজ্জা করে না? কথা চলতে থাকে। এক সময় ডাবওয়ালা আর পেরে ওঠে না, ডাবের মাথা কেটে স্ট্র দিয়ে ধরিয়ে দেয় ওই ভদ্রলোকের হাতে। ভদ্রলোক 20 টাকা ছুড়ে দেয় ওর উদ্দেশ্যে। ডাব দুটো নিয়ে সিটে বসলেন। পাশের স্ত্রীর হাতে একটা ধরিয়ে দিলেন। ডান হাতে একটা ডাব ধরে স্ট্র দিয়ে চোঁচো করে টানতে লাগলেন। বাঁ হাতটা তখন জানলার রডে। ট্রেন চলতে শুরু করলো। হঠাৎ ওই ভদ্রলোকের বাঁ হাতে একটা কোপ। 3 আঙুল কেটে পড়ে গেল ট্রেনের গা বেয়ে একবারে নিচে। একটা আঙুল ঝুলতে থাকলো। ভদ্রলোক কেমন বেহুশ হয়ে মুখে গো গো আওয়াজ করতে লাগলেন। আঙুলের গোড়া থেকে রক্ত টপ টপ করে জানলার রড বেয়ে জানলার র্যাকটায় পড়ছিল। ভদ্রমহিলা মরা কান্না জুড়ে দিলেন, আমার কি হবে গো, তোমার ওই হাতটাই বাইরে রাখতে হলো, কত ক্ষতি হয়ে গেল, ইত্যাদি। এদিক ওদিক থেকে অনেক লোক জড়ো হয়ে গেল। হতচকিত ঘটনাটা সবাইকে কৌতূহল মিশ্রিত ভয় পাইয়ে দেয়। কয়েকজনের সিদ্ধান্ত অনুযায়ী চেন টানা হলো। এর মধ্যে 3-4 জন যারা গেটে দাঁড়িয়েছিল তারা এসে বলল, ট্রেনটা ছেড়ে আসতে ওই ডাবওয়ালা ট্রেনের লাইন থেকে আঙুলগুলি কুড়িয়ে নিয়ে দৌড়ে পালালো। 3 জন রেলকর্মী এসে গেল আমাদের কম্পার্টমেন্টে। আমরা যা যা দেখেছি ওদের বললাম। ভদ্রমহিলা চোখ মুছতে মুছতে বললেন, জানেন ওর ওই 3টে আঙুলের 2টোতে হিরে ছিল আর একটায় আমার বাপের বাড়ি থেকে বিয়েতে দেওয়া ভারী সোনার আংটিটা ছিল। গল্প শেষ। নমস্কার। বেশ অন্যরকম ভাবছিলাম কোথায় গিয়ে শেষ হবে। যাই হোক, ভালো লাগলো গল্প।
এবার অম্লান রায়চৌধুরী মশাইকে ডাকবো। লেখালেখির অভ্যেস ছোটবেলা থেকেই, প্যাশন থেকেই এখনো লিখে চলেছেন। লেখালেখি শুরু কবিতা দিয়ে হলেও বর্তমানে ছোট গল্প, বড় গল্প, উপন্যাস বেশি লিখছেন। নানান পত্রিকা, ম্যাগাজিনে ওনার লেখা প্রকাশ পায়। ওনার 3টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে: দিগন্ত, সংবাদ এখন ইকাল থেকে, রম্বাসের কলম, কোলাজ, টাইমলাইন পাবলিকেশন থেকে। এছাড়া এই সময় আনন্দবাজার, রবিবাসরীয়, প্রসাদ, নবযুগান্তর, রেনেসাস, বঙ্গদেশ, বেঙ্গল টাইমস পত্রিকা, সুখপাঠ, শ্রীনন্তু ইত্যাদি পত্রিকায় নিয়মিত প্রকাশ পায় ওনার লেখা। 3টি উপন্যাস লেখায় এখন ব্যস্ত তিনি। বলতে গেলে সাহিত্যের সঙ্গে তিনি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যাচ্ছেন। ডেকে নেব অম্লান রায়চৌধুরী মহাশয়কে। ধন্যবাদ। আমার কথা শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আমার খুব একটা ইন্ট্রোডাকশন দিতে আর দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি ইন্ট্রোডাকশন হয়ে গেছি আমি। এইখানে যেহেতু মোনাঙ্গিনায় প্রথমবার আমি আসছি, তাই ভালো লাগছে। অনুষ্ঠানের শুরুয়াতটা খুব ভালো লেগেছে, গল্পগুলো খুব ভালো শুনলাম, মন দিয়ে শুনলাম বিভিন্ন ধরনের গল্প। আমার যে গল্পটা আমি পাঠ করতে চাইছি আজকে, সেটা একটু ব্যতিক্রমী গল্প। জানি না কার কিরম লাগবে, এটি অনুগল্প। আমি তাহলে সোজাসুজি গল্পে চলে যাচ্ছি। আর সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এই কারণে যে আমি প্রথমবার আমন্ত্রণ পেলাম মোনাঙ্গিনা থেকে, সেই জন্য। আমার গল্পের নাম হচ্ছে জোনাকিরা আজও আছে। রোজই কবি ওই পুকুর ঘাটে মেছুন্নি বৌদির সাথে দেখা করে, সময়ের খোঁজ নেয়। বুদ্ধিমতী বৌদি মাছ না ছুঁয়েও মাছ চেনে, অবস্থা না দেখে বোঝে আগেই অবস্থাটা। তাই কবির কাছে বৌদি অন্য রকমের। বৌদি শিউরে উঠল, এমা তুমি আর লিখছো না কবি? কবি বলল, কি হবে লিখে, বোধগুলোকে তুলতে পাগলা হাতি দিয়ে পিষলেও হবে না, তাই আর লিখবো না ঠিক করেছি। বৌদি রেগে রেগে বলল, আমি তোমার লেখা সেখানে পৌঁছাই যেখানে এখনো মিছিল হয়, মিটিং হয়, মানুষ বোঝে কবিতারা আছে। তুমি জানো না? কাল টিভিতে দেখলাম তোমারই ফেলে দেওয়া কাগজের দলায় পোস্টার হয়ে বিচার চাইছে। আসলে তুমি যে অপরাধ দেখো অপরাধের আগে, ওরা জানে না সেটা। দেখো, পাশের পাড়ায় এখনো ভোটের ছড়ায় তোমার আঁকা চিহ্নগুলো আছে। মেছুনি মানে জোনাকিরা আছে, আমরা দেখি না। ধরো না কিছু জোনাকি, রাখো গুদাম ঘরে ষষ্ঠের প্রহারাতে, সময় কিন্তু সে কথাই বলে। কবি বাকি লেখাগুলো বোধহয় হাতের মুঠোতে গুজে দিল। হঠাৎ দেখলো কিছু অন্ধ বধিরের গ্রেপ্তার। আগুন হাতে দৌড়চ্ছিল তালা। মিডিয়া তদন্তকারী অফিসার এলো। বৌদি বয়ান অনুসারে কবির বাড়ি ঘেরাও করা হলো। প্রশ্ন করা হলো, আগুনটা কোথায় লাগাতে চাইছিলে? বোবা কালাদের কোনো প্রতিক্রিয়া নেই। ওদেরকে জিপে তোলা হলো। বৌদি লুকিয়ে থাকা কবিকে গিয়ে বলল, কিছু লিখে দাও, এই সময় তো লেখার সময়। কবি বলল, হ্যাঁ, একমাত্র জ্যোতিগৃহের উপর বসেই জ্যোতিগৃহে লেখা যায়, তাই এখন লিখছি। নমস্কার। সাধারণ সমৃদ্ধ হচ্ছি, এক একটি গল্প শুনছি আর সত্যি সত্যি সমৃদ্ধ হচ্ছি। মন আঙিনার এরকম অনুষ্ঠানে থাকতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে হচ্ছে। খুবই ভালো কাটছে সময়। এবার অনন্যা দাস আছেন কি উনি? আচ্ছা, আচ্ছা। সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত থাকার পরেও বাংলা সাহিত্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। নিজের ভাষাকে মননে রেখেই তিনি সৃষ্টি করে চলেছেন গল্প, উপন্যাস। শিশু কিশোরদের জন্য গল্প লেখার পাশাপাশি বড়দের গল্প লেখারও তার সমান দক্ষতা। প্রায় সমস্ত নামী পত্রপত্রিকায় তার লেখা জায়গা করে নিয়েছে। এবার শুনবো তার লেখা অনুগল্প। স্বাগত। অনেক ধন্যবাদ। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমি যে গল্পটা পড়বো সেটার নাম জুতো। রেচেলের আজকে পরীক্ষা, তাই ওকে গুড লাক বলবো বলেই আমি ওর অফিসে গিয়েছিলাম। অফিস বলতে কিছুটা জায়গা জুড়ে 4-5টা টেবিল পাতা। কয়েকজন পিএইচডি স্টুডেন্টরা বসে এখানে।
রেচেলের জায়গাটা চিনতে অসুবিধা হয় না। দেয়ালে স্বর্ণকেশী রেচেলের হাসি মুখ ছবি টেপ দিয়ে আটকানো। রেচেলকে দেখতে না পেয়ে ভাবলাম ওর টেবিলে গুডলাকের একটা নোট লিখে রেখে যাই। ওর টেবিলের কাছে গিয়েই চমকে উঠলাম। বই, খাতা, কলমের সঙ্গে ওর টেবিলে অবস্থান করছে এক জোড়া জুতো। বইয়ে পা লাগলে প্রণাম করার শিক্ষা পাওয়া দেশ থেকে আসা মানুষের পক্ষে ব্যাপারটা হজম করতে বেশ অসুবিধা হলো। তারপরে মনে হলো, মা সরস্বতী না হয় না মানলি, কিন্তু তাই বলে ওই নোংরা জুতো জোড়া কি বলে বই খাতার সঙ্গে? যাক থাক, সাহেবের জুতো পরা পা টেবিলের ওপর দেখে বিদ্যাসাগরের কি এরকম মনোভাবই হয়েছিল? মেজাজটা খিঁচড়ে গেল, কিছু না লিখেই ফিরে এলাম। রেচেলের অবশ্য আমার গুডলাকের দরকার নেই। সে ল্যাবে ভালোই খাটে, পড়াশোনাতেও সে যথেষ্টই ভালো। ঘন্টা চারেক বাদে খবরটা পেয়ে তাই বেশ আশ্চর্য হলাম। রেচেল পরীক্ষায় ফেল করেছে। ওর তৈরি করা প্রপোজাল কমিটির পছন্দ হয়নি। ওকে মাস্টার্স নিয়ে চলে যেতে হবে, পিএইচডি আর ওর করা হবে না। অথচ চেষ্টার কোনো ত্রুটি রাখেনি রেচেল। পরে কাঁদতে কাঁদতে সে আমাকে জিজ্ঞেস করলো, আমি তো কমিটির কথা মতনই সবকিছু করেছিলাম, তাহলে কেন এইরকম হলো? আমি কিছু বললাম না, কিন্তু আমার চোখের সামনে ভেসে উঠলো বই খাতার মধ্যে রাখা এক জোড়া জুতো। ধন্যবাদ। বাহ, ভালো লাগলো সকলেরই, নিশ্চয়ই খুব ভাল লাগছে এরকম ভাবে গল্প শুনতে। আমার কিরকম একটা গল্প দাদু আসরের মতো মনে হচ্ছে। বেশ বসে বসে আমরা কত সুন্দর সুন্দর ভিন্ন ভিন্ন রকমের গল্প, ভিন্ন ভিন্ন স্বাদের গল্প যে শুনছি, এটা সত্যিই ভালো লাগার একটা জায়গা। আমিও প্রথমবার এখানে, তো একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। তো গল্পগুলো তো আমরা শুনলাম, এবার অভিজিৎ দাশগুপ্ত আছেন কি? আমার মনে হয় উনি ট্রাভেল করছেন। উনি নেই তাহলে। আচ্ছা, তাহলে সমীরণ সরকার মহাশয় আছেন? হ্যাঁ, আচ্ছা, ওনাকে তাহলে একটু আমরা ডাকি যে একটুখানি শুনবো, মানে এই গল্পগুলোর থেকে ওনার মানে ওনার কিরকম লাগলো সেইটা নিয়ে একটুখানি আমরা না হয় দু চার কথা শুনি। হ্যাঁ, সবাইকে আমার শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি দিদিকে বলেছি, ওই হেনাদিকে, যে আমার একটু গলায় প্রবলেম আছে, ঠিক আছে, একটু কষ্ট করে শুনতে হবে আর কি, ঠিক আছে। এটা আমার থাইরয়েড গ্ল্যান্ড অপারেশন হয়েছে তো। বলুন বলুন। আচ্ছা, আজকে সমস্ত গল্পগুলো খুব সুন্দর গল্প। তো বেশিরভাগ গল্পগুলো যেটা মনে হয়েছে আজকে, আমি পরপর বলে যাচ্ছি, একটা সম্পর্কের গল্প, সম্পর্ক তৈরির গল্প। কারণ আজকের সমাজে যখন সম্পর্ক একের পর ভেঙে যাচ্ছে, ঘরে ঘরে দেখতে পাচ্ছি ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে, বাবা মাকে, বৃদ্ধ বাবা মাকে ছেলে বৃদ্ধ হয়ে পাঠিয়ে দিচ্ছে, সেই সময় একটা সম্পর্ক তৈরির গল্প যেন আমাদের ভিতর থেকে বেরিয়ে এসছে। অনেকগুলো গল্পতে তার ছোঁয়া পেলাম আমি, সম্পর্ক তৈরির ছোঁয়া। যেমন প্রথম গল্পটা শ্যামলী মণ্ডল প্রথম গল্পটা ভোলা ও ভলিনী। এখানেও একটু কিন্তু সম্পর্ক, সেই সম্পর্ক হচ্ছে একটা ছেলে তার মাকে কিছুক্ষণের জন্য মাকে দেখতে না পেয়ে তার মনের মধ্যে যে অনুভূতি তৈরি হয়েছিল, সেই অনুভূতির এটি বিচার করে সে কিন্তু ভোলা ও ভলিনীর সম্পর্কটাকে বুঝতে চেষ্টা করেছে, যে ভলিনী চলে গেলে ভোলার কতখানি কষ্ট হবে। সেই জন্য কিন্তু সে আবেদন জানিয়েছে ডাক্তারবাবুর কাছে যেন ওকে রেখে দেওয়া হয়। এটা একটা সম্পর্কের গল্প, মানে ভালোবাসার গল্প, স্নেহের গল্প, বা মায়ের সঙ্গে ছেলের সম্পর্কের গল্প। দ্বিতীয় গল্পটা হচ্ছে সেটা হচ্ছে গোধূলি শুধু জানে। বৃতি কাপ ভেঙেছে, বৃতিকে সংসার থেকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হবে, কারণ বৃতি বয়স হয়ে গেছে, অনুরা কন্যা, তাকে ঘরে রাখা ঠিক হবে না, কারণ ঘরে একটি ছেলে আছে, ছেলেটি চম্পক, স্নাতক স্তরের ছাত্র। অতএব কোনো সম্পর্ক গড়ে ওঠে, বাবা মার মনে সম্পর্ক স্বাভাবিক ভয় হতে পারে। কিন্তু চম্পকও কিন্তু বাবা মা যেটা ভেবেছে, চম্পকের মনের মধ্যেও কিন্তু বৃতির প্রতি একটা অনুভূতি, ভালো লাগার জায়গা তৈরি হয়ে গেছে আগে থেকেই। আর বিশেষত লাস্টে একদম এন্ডে এসে ওর আঁকা ছবিগুলো দেখে ও চম্পক অত্যন্ত খুশি হয়েছে, আনন্দিত হয়েছে, এবং চমক লেগেছিল মনের মধ্যে, যার ফলে বৃতিকে কথা বলেছে। যদিও আমার মনে হয়েছে বৃতিকে কথাটা বলার আগে আর একটুখানি বোধহয় প্রস্তুতি থাকলে ভালো হতো, তাহলে যেন মনে হয়েছিল হঠাৎ করে যেন বলে ফেললো কথাটা। যদিও মনের ভিতরে প্রস্তুতি হতে চলছিল, কিন্তু বাইরে সে প্রকাশটা কিন্তু আগে হয়নি।
যার কারণে লাস্টে যখন ওর ছবিটা দেখলো হঠাৎ করে বলে ফেললো দায়িত্ব নেবো মুক্ত মুক্তি বলে ফেললো, এটা যেন মনে হচ্ছে উইদাউট প্রিপারেশনই বলে ফেললো। একটু তার আগে একটুখানি ছোঁয়া থাকলে বোধহয় ভালো হতো, এটা আমার ব্যক্তিগত মনে হয়েছে। গল্পটা খুবই ভালো, খুবই সুখপাঠ্য, তিনি পড়েছেন তিনি খুব সুন্দর পড়েছেন এবং শব্দ চয়ন অত্যন্ত সুন্দর, অত্যন্ত ভালো ভালো শব্দ ব্যবহার করেছেন, খুব ভালো লেগেছে। 3 নম্বর গল্পটা পড়েছেন রিনিকি ঘোষ, কুলুঙ্গি। অসাধারণ গল্প, অসাধারণ গল্প। আজকে বলছিলাম যেটা, যে এখনকার দিনে যখন বাবা মাকে সব বৃদ্ধাবাসে পাঠাবার জন্য ব্যস্ত হয়ে গেছে, তখন বৃদ্ধা দিদিমাকে কেন্দ্র করে তাদের সংসারের মধ্যে আনন্দের একটা বান রেখে গেছে তার 100 বছর পূর্তি উপলক্ষে। এটা সত্যি একটি খুব ভালো গল্প। আর এত ঘটনা যে আমাদের আমাদের মনের ভিতরে যে কুলুঙ্গিটা আছে, যে তাকটা, সেখানে আমরা টুকরো টুকরো ঘটনাগুলো জমিয়ে রেখে দিই, সেগুলো আমরা সবসময় সংসারে ব্যক্ত করতে পারি না, বলতে পারি না, সবাইকে মন খুলে কথা বলতে পারি না, কিন্তু মনের মধ্যে লুকোনো থাকে। সেই কুলুঙ্গিটা সবারই মনের মধ্যে আছে। আমি কিছুদিন আগে একটা উপন্যাস পড়েছিলাম, বোধহয় নামটা কি রে, সাগরিকা রায়, সাগরিকা রায়, হ্যাঁ, সুধাময়ীর সবুজ তরঙ্গ। এই সময়কারের জনপ্রিয় লেখিকা সাগরিকা রায়, ওনার রিকোয়েস্টে ওইটা কিনেছিলাম আমি। যাই হোক, অত্যন্ত ওই সবুজ তরঙ্গের মধ্যে তার সুখ দুঃখ সমস্ত কিছু, আশা নিরাশা হতাশা কান্না বেদনা সব জমিয়ে রেখেছিল। ঠিক তেমনি কুলুঙ্গিতে যেন মানুষ, প্রত্যেকের মনে কুলুঙ্গিতে মানুষ জমিয়ে রেখেছে তার অনেক চাওয়া পাওয়া না পাওয়া, সব দুঃখ বেদনা হাসি লুকিয়ে থাকে। সেই কুলুঙ্গিটা একটা প্রতীকের মতো ব্যবহৃত হয়েছে এবং সেই কুলুঙ্গিতে উনি সব লুকিয়ে রেখেছিলেন, যার খোঁজ পেয়ে, যদিও প্রথম দিকটায় স্বাভাবিক কারণে মানুষ চেয়েছিল হয়তো দিদিমা কিছু লুকিয়ে রেখেছে, আমাদের কিছু দেবে, ভালো কিছু দেবে, তোরঙ্গের মধ্যে কিছু কুলুঙ্গিতে রাখা আছে, এটা ঝলক দেখা দিয়েছিল মনের মধ্যে, লোভের ঝলক। কিন্তু সেটা পরবর্তীকালে কিন্তু ভালোবাসা স্নেহ বা প্রীতির মানে ছোঁয়াতে সেই লোভটা ভেসে গিয়ে তারা সব আনন্দে মেতে উঠেছিল। এটা সম্পর্কের গল্প। 4 নম্বর গল্পটা যেটা শুনলাম সেটা হচ্ছে শ্রাবণ মাস। হ্যাঁ হ্যাঁ, এইটা একই কথা। সেটা হচ্ছে আমরা আমরা এমন একটা সময় বাস করছি, সত্যি তো আমরা পাশের বাড়ির খবর রাখি না, নিজের বাড়ির লোকের খবর রাখি না, নিজের আত্মীয় স্বজনের খবর রাখি না, কারকে হলো রাখলো খবর রাখি না, সেখানে পাশের বাড়ির খবর রাখা তো অনেক দূরের কথা। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকের মনের ভিতরে বোধহয় একটা লুকোনো মন আছে, যে মনটা চায় যে হ্যাঁ আমি একটু খবর রাখি, হয়তো সময়ের চাপে কাজের চাপে বা অন্যান্য কারণে আমি খবর রাখতে পারি না, আমরা ক্রমশ বিচ্ছিন্ন হয়ে আছি, একা হয়ে আছি। এই লোকটি, যে ভদ্রলোক পাশের বাড়ির খবর নিতে গিয়ে স্ত্রীকে বললো তুমি জানো হয়েছিল, এবং সেখানে বলতে গিয়ে ভদ্রলোক বললেন যে মা মারা গেছে বলার পরে বাবা মারা গেছে, বাবা পার্টি করতেন, সে মারা গেছে, এই শ্রাবণ মাসে মার এরকম হয়, ট্রমা হয় মার। তখন তার মনে পড়লো দিদির কথা মনে পড়তো, দিদিও একই দল করতো, একই পার্টি করতো, দিদিও মারা গিয়েছিল জেলের মধ্যে, মনে পড়ে গেল। অর্থাৎ আমাদের মনের মধ্যে কিন্তু সবুজ কোমল নরম মনটা, ভালোবাসার মনটা এখনো মরে যায়নি, এখনো মাঝে মাঝে উকি মারে। সেই উকি মারার ঝলকটাই আমরা দেখতে পেলাম শ্রাবণ মাস গল্পটার মধ্যে দিয়ে, কিছু কিছু এখন উকি মারে। 5 নম্বর গল্পটা যেটা শুনলাম সেটা হচ্ছে দেবাশিস যে হ্যাঁ, গল্পটার নামটাই ভুলে গেছি এই মুহূর্তে, বলবেন কি আমার একটু নামটা? টানা গল্পটার নাম, দেবাশিস যে গল্পটা নামটা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাই হোক, সরি আমি ভুলে গেছি নামটা। অত্যন্ত ভালো গল্প, খুবই ভালো গল্প, একটু অন্য ধরনের গল্প। আমরা মানে সাধারণ ডাবওয়ালার সঙ্গে 2 টাকা নিয়ে ঝগড়াঝাটি করি, মানে দিতে পারে, অর্থাৎ আমার হাতে হীরার আংটি আছে, সোনার আংটি আছে, ইত্যাদি আছে, কিন্তু ওর সামান্য কষ্ট করে ডাব বিক্রি করছে, আমাদেরকে যোগান দিচ্ছে, ডাবের যোগান দিচ্ছে এই সময় গড়ের মধ্যে, তার টাকা নিয়ে 2 টাকা না দেওয়ার জন্য আমরা, কিন্তু ডাবওয়ালা কিন্তু সেটা বোঝা গেল না ঠিক যে শোধ নেওয়ার জন্য করলো নাকি হীরার আংটি লোভে করলো, এটা ঠিক পরিষ্কার হলো না। তবে একটা কথা পরিষ্কার হয়ে গেল, যখন স্বামী আহত হয়ে গেল, তার আঙুলটা কাটা চলে গেল, রক্ত পড়ছে, স্ত্রী কিন্তু স্বামীর আঙুলটা পড়ে গেছে কান্নাকাটি করছে, তার থেকে মনে হলো বেশি ব্যথিত হয়েছেন উনি ওই হীরার আংটি চলে গেল বলে, আর বাপের বাড়ির সোনার আংটি চলে গেল বলে, এর জন্য মনে হলো বেশি দুঃখ পেয়েছেন উনি। তো এটাও একটা তো আরেক ধরনের সম্পর্ক হলো। তো আমাদের যাকে আমরা এক জায়গায় রেখে আছি, একসঙ্গে আছি, পাশাপাশি বাস করছি, তাদের কার মনের মধ্যে কি রিয়াকশন চলছে, কি ভাব, স্ত্রীর মনের মধ্যে স্বামী সম্পর্কে কি ভাবনা, স্বামীর মধ্যে কি সম্পর্কে ভাবনা, বা কোথায় তাদের বন্ধনটা যে জায়গা আছে সেটা কি সত্যিকারের বন্ধন, ভালোবাসার বন্ধন, নাকি একটা সম্পর্কে ভালোবাসার বন্ধন, নাকি প্রয়োজনের বন্ধন, এটা কিন্তু অনেক ডাউট আছে। আর সেই ডাউটের কিছু জায়গায় ঝলকটা পেয়ে গেলাম আমি লাস্টে, যে স্ত্রী বলছেন আমার বাপের বাড়ি তো আংটিটা চলে গেল, আমার হীরা আংটিটা চলে গেল, ওইটাতে বেশি খুব দুঃখের ব্যাপার হলো মনে হলো। যাই হোক, 6 নম্বর গল্পটা পড়েছি বোধহয় এর, হ্যাঁ, অম্লান রায়চৌধুরী গল্পটা, খুব সুন্দর গল্প, অসাধারণ গল্প। এটা তো বলার অপেক্ষা রাখে না, এটা গল্প না, এটা মানে পুরো একটা কবিতা হয়ে উঠেছে, গল্প নয়, মানে এটা পুরো কবিতা হয়ে উঠেছে। এবং এই সময়ের গল্প, এই সময়ের যা দেশে যা চলছে, যা সমস্ত সময় যে সমস্ত কি বলবো অবিচার বলুন, অন্যায় বলুন, তার বিরুদ্ধে প্রতিবাদের গল্প বলতে পারেন। এবং সবথেকে বড় কথা, গল্পটা
এত সুন্দর পাঠ করেছেন উনি এবং এত সুন্দর ফিনিশিং দিয়েছেন, এই গল্পটা গল্প না একটা কবিতা হয়ে উঠেছে। 7 নম্বর গল্পটা পড়েছেন অনন্য দাস জুতো থেকে। এটাও আমাদের মনের মধ্যে আমাদের দীর্ঘদিন লালিত, যেটা বইয়ের পাশে জুতো রাখা ঠিক নয়, জুতো রাখা আমাদের মনের মধ্যে যে ঢুকে আছে, মনের মধ্যে যে সংস্কারই বলুন আর যে দীর্ঘদিনের যে চিন্তা ভাবনা বলুন আছে, তার ভিত্তিতে যখন মনে হলো যে ও পেলো না, যখন চান্সটা পেলো না, তার কারণ অনেক কিছু হতে পারে। কারণটা কেন চান্স পেলো না, পিএইচডি করার অনেক কারণ হতে পারে, কিন্তু ওর মনের মধ্যে কিন্তু হয়েছে, কলিগের মনের মধ্যে এই জুতোটা রাখার জন্য বোধহয় হলো। এটা আমাদের মনের ভিতরে দীর্ঘদিনের লালিত সংস্কারের প্রতিচ্ছবি বলতে পারেন। যাই হোক, এই মোটামুটি আমার যেটা মনে হয়েছে বললাম। আমি সবাইকে আজকের আয়োজক আমার নমস্কার জানাই দিয়ে আমি আমার আলোচনা বন্ধ করলাম। ঠিক আছে, শোনা গেছে তো সবটা কথাটা? অনেক ধন্যবাদ। শোনা গেছে। অনেক ধন্যবাদ। সুন্দর, মানে একটা সুন্দর আলোচনা প্রতিটা গল্প নিয়েই। আমি সত্যি, আমি ব্যক্তিগতভাবে বলছি যে আমি সত্যি সমৃদ্ধ হলাম। সমৃদ্ধ প্রতিটা গল্পে, শুধু না গল্প পাঠ এবং এই বিশ্লেষণ, যে এটা সত্যি একটা, মানে কি বলবো, আজকের দিনে দাঁড়িয়ে যখন বিভিন্ন রকমের স্বাদের এরকম একটা গল্পের একটা অনুষ্ঠান হলো, এটাতে সত্যি শুধু আমি বলে না, সকলেই মনে হয় সমৃদ্ধ হলাম আমরা। তো আজকে সবাইকে আবার আর যদি কেউ এই গল্পগুলো যারা শুনলেন, যারা শ্রোতা হিসেবে বা যারা পাঠক হিসেবেও যারা পাঠ করলেন, তারা যদি কেউ কিছু বলতে চান তাহলে একটু বলতে পারেন। মানে যদি কারোর কিছু কোনো গল্প নিয়ে ভালো লাগা প্রকাশ করতে চান বা গল্প সম্বন্ধে কিছু একটু বলতে চান, সেটা বলতে পারেন। কেউ কি বলবেন? যদি বলেন তো। আমি একটু বলতে চাই, সমীরণ বাবু খুব সুন্দর বিশ্লেষণ করেন, মানে এক্সেলেন্ট, মানে খুব সুন্দর লেগেছে আমার। ইমপ্রেসড। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ। গল্প পড়ার পরে যে শুনে এই যে বলাটা, মানে গল্পটা সুন্দর করে শোনা এবং এই শ্রোতা হিসেবে যে একটা ভূমিকা, তো সেটা যিনি গল্প লেখেন বা পড়েন তার জন্য এটা খুব একটা আনন্দের বিষয়, যে একটা গল্প বলার পরে যে কেউ এত সুন্দর করে সেটা শুনলেন এবং বিশ্লেষণ করলেন। তো এটা সত্যি একটা ভালো লাগার জায়গা। তো আর কি কেউ বলবেন কিছু? আমি একটু বলবো। হ্যাঁ, বলুন। আমি বলবো যে 6টা গল্প যে শুনলাম, মানে প্রকৃত পক্ষে অনুগল্প। আমরা অনেক সময় দেখেছি বা শুনেছি বা পড়তে গিয়ে দেখেছি যে অনুগল্পে অনুরোধ করা থাকলেও সেই গল্পটা কলেবরে একটু বড় হয়ে যায়, তখন একটু মানে উদ্দেশ্যটা ব্যাহত হয়। অনেকে তার কোনো ভালো গল্প এখানে পড়ানোর সুযোগ, মানে শোনানোর সুযোগে একটা ছোট গল্প শুনিয়ে দেন, কিন্তু ছোট গল্প আর অনুগল্প তো এক হতে পারে না। আর এরকম অল্প সময়ে এতজনে মিলে গল্প পাঠ হবে, সেখানে অনুগল্পটাই এখানে ঠিক যথার্থ হবে। তো সেই জন্য সেই হিসেবে আমি বলতে পারি 6টি গল্পই একদম সঠিক অনুগল্প হয়েছে। এই জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলুন। আমি এই প্রথমবার অনুষ্ঠানে এলাম, আমার খুব ভালো লাগলো। আমার গল্প পাঠ করলাম, জানি না কার কিরকম লেগেছে, কতটা ভালো লেগেছে সেটা বলা বা বোঝা খুব মুশকিল। তবে যিনি বললেন গল্প সম্বন্ধে, আমার খুব ভালো লাগলো। ওনার আলোচনা, ওনার সমালোচনা যাই বলি না কেন, মোটামুটি ভালোই লাগলো। তবে আমি দুটো কথা বলতে চাই অ্যাকচুয়ালি, যে অনুগল্পের মধ্যে অ্যাকচুয়ালি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে জরুরি বলে আমি মনে করি, অন্তত আমার দীর্ঘদিন লেখার অভিজ্ঞতা থেকে, বক্তব্যের থেকে ভাবনা অনেক বেশি থাকা দরকার, যে ভাবনাটা পাঠক বুঝে নেবে, যেটা সবচেয়ে জরুরি। এই ভাবনাটা কিন্তু সবচেয়ে জরুরি, কারণ আমি একটা জিনিস লিখবো, পুরোটা লিখে ফেলবো, আর তারপরে সে কিছু ভাববে না, সেটা তো অনুগল্প হতে পারে না বা কোনো গল্প হতে পারে না। যেটা এখানে প্রতিটি গল্প এক একটা ঘটনা, কিন্তু ঘটনার মধ্যে এমন কিছু থাকবে যেগুলোকে ঘটনাকে আরো বেশি প্রভাবান্বিত করে, সেটা জরুরি। এটা মাথায় রাখা বোধহয় সকলেরই প্রয়োজন আছে। আমি যেহেতু বেশ কিছুদিন ধরে অনুগল্প লিখি এবং আমি অনুগল্পের উপরে বেশ কিছু আমার
পুরস্কার পাওয়া আছে বিভিন্ন মহল থেকে এবং পশ্চিমবঙ্গ সরকার থেকেও পাওয়া আছে আমার। সেই সূত্রে আমি এটুকু দেখেছি, অনেক ভালো ভালো সাহিত্যিকদের অনুগল্প পড়েছি এবং দেখেছি যে তাদের বক্তব্য এবং তাদের ভাবনা হচ্ছে এইটাই যে পড়ার পরে বাসে যেতে যেতে বাড়ি অব্দি 1 ঘন্টা বাসে যাও আর বসে বসে ভাবো গল্পটা তুমি কি শুনলে। এটা হচ্ছে অনুগল্প। আমি এইটাই বিশ্বাস করি এবং আমি মনে করি যারা এইটাকে ফলো করে তাদের কথাটাও বিশ্বাস করি আমি আর কি। ধন্যবাদ। একদম একদম। আর কেউ কি কিছু বলবেন? রিনিকিদি, তুমি কিছু বলবে? হ্যাঁ, আমি বলবো। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, আমার একটা বলার ছিল যে প্রতিটা গল্প খুবই সুন্দর আর বেশ মানে অনেকগুলো গল্পই খুব মানে মন ছুঁয়ে গেছে। কিন্তু আসলে আজকে যেমন অনেকে হয়তো উপস্থিত থাকতে পারেনি, যে কোনো কারণেই হোক, সবাই তো ব্যস্ততার মধ্যে দিন কাটে। তো এই সবাই যদি তাদের লেখাগুলো ফেসবুক পেজে দেয়, আমরা সকলে পড়ে বা আরো অনেকের কাছে পৌঁছবে এবং তাদেরও একটা ভালো লাগা থাকবে। এটা যদি পসিবল হয়, সবাই যদি তাদের লেখাগুলো দিতে থাকে, তাহলে এই অনুষ্ঠানটা মানে মিস করে গেলেও বা পরে যদি দেখার সুযোগ বাই চান্স নাও হয়ে থাকে, ফেসবুক পেজে দিলে সেটা যদি আমরা সবাইকে একটু উৎসাহিত করতে পারি। না, এক্ষেত্রে আমি বলি পুরো অনুষ্ঠানটা রেকর্ড করা হয়েছে এবং এই রেকর্ডিংটা গ্রুপে পোস্ট করা হবে। কাজেই সব সদস্যরাই নিজের নিজের সময় মতো অনুষ্ঠানটা দেখে নিতে পারবেন। ঠিক আছে, এটাই অ্যাকচুয়ালি ঠিক, এটাই ঠিক পন্থা। কারণ অনুষ্ঠান যদি রেকর্ডিং থাকে, তা এরপরে যখন পোস্টিং হবে গ্রুপে, তখন এমনও অনেক সময় হয়, আমি অন্যান্য আরো অনেক এই গল্প পাঠের অনুষ্ঠানে যোগদান করে দেখেছি, সেখানে এরকমও হয় এই সমালোচনাগুলো তারপর আরেকটা আলোচনা, তারপর তার উপর আরেকটা আলোচনা, এরকম চলতে থাকে। এটা কিন্তু খুব ভালো দিক, যে দিকটা যে কোনো শিল্পের ক্ষেত্রে এটা খুব জরুরি। কারণ শিল্প যত বেশি চর্চা হবে তত বেশি তার প্রতিষ্ঠা লাভ করবে, এটা তো নিয়ম। সেই জন্য এগুলো চলা উচিত। এবং এই আপনি যেটা বললেন যে রেকর্ডিং হবে এবং এটা গ্রুপে দেওয়া হবে, তার পরবর্তীকালে যদি প্রয়োজন মনে করে কেউ, আবার আলোচনা হবে, কোনো ক্ষতি নেই। আরেকদিন না এরকম একটা অনুষ্ঠানের মাঝখানেই একজন আলোচনা করবেন এই ব্যাপারে, তাতে ঋদ্ধ হবে সকলে। এটাই বক্তব্য আর কি। তাই সত্যি আমরা ঋদ্ধই হলাম আজকে। আমি একটা কথা বলবো। হ্যাঁ বলুন। প্রথম, তবে এই অনুষ্ঠান চলুক, আরো সবাই যোগদান করুক। যখন আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, তখন এই প্ল্যাটফর্মে মানুষ আসুক এবং আসতে আমরা তাদের প্রভাবিত করি, অন্যকে, শ্রোতাদের, গল্পকারদের। এই অনুষ্ঠানের দীর্ঘায়ু কামনা করি। এবং আজকে সঞ্চালক যিনি ছিলেন, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো সঞ্চালনা করেছেন। বহু গল্প পাঠের অনুষ্ঠানে আমি যাই এবং দেখেছি, আপনার সঞ্চালনা অসাধারণ। অত্যন্ত ধন্যবাদ আপনাকে। আমিও ধন্যবাদ জানাই সকলকে, কারণ আমার প্রথম সঞ্চালনা এটা, আমি ভয়েই ছিলাম। তো ঠিক আছে, আগামী দিনে নিশ্চয়ই আরো নিজেকে উন্নত করতে পারবো। গোটা অনুষ্ঠানটাই খুব ভালো লেগেছে এবং ভালো লাগার মূল কারণটাই হচ্ছে সঞ্চালন। অনেক ধন্যবাদ। আগামী দিনে আরো একটা এরকম অনুষ্ঠানের অপেক্ষায় আমরা রইলাম। আবার দেখা হবে। লিখতে থাকুন, সাহিত্যে থাকি, আমরা লেখায় থাকি। নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি।